হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৩৪ পৃষ্ঠা অর্থাৎ পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নিয়ম এই টপিক থেকে শুরু করব। আমরা গত ক্লাসে এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সো যারা আগের ভিডিওগুলো দেখো নাই, আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিব। তোমরা এই ভিডিওটা শেষ করে আগের ভিডিওগুলো দেখে আসবা, কারণ ধারাবাহিকভাবে না দেখলে তোমরা ক্লিয়ার কনসেপ্টটা পাবা না। সো চলো শুরু করি। দেখো, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়ম অর্থাৎ ভাইয়া আমরা কিন্তু জানি একটা পরমাণুতে কি থাকে ভাইয়া, ইলেকট্রন থাকে। ওই ইলেকট্রনগুলো ভাইয়া কিভাবে থাকে বা এর বিন্যাসটাই কেমন, এই সম্পর্কে আমরা টোটাল বেসিক সহ বিস্তারিত জানবো। তো ভাইয়া আমি যদি একটু তোমাকে দেখানোর ট্রাই করি, একটা পরমাণুর এটা যদি ভাইয়া নিউক্লিয়াস হয়, তাহলে নিউক্লিয়াসের বাইরে ভাইয়া কি থাকে আমরা জানি, কক্ষপথ থাকে বা অরবিট বা শক্তিস্তর। এগুলাকে ভাইয়া কি বলা হয়, এটা নিউক্লিয়াস, এটা কি ভাইয়া অরবিট বা কক্ষপথ। অরবিট বা কক্ষপথ বা আরেকটা নাম আছে, এটাকে শক্তিস্তর বলা হয়। এখন ভাইয়া এই যে অরবিট, এই যে কক্ষপথগুলা, এগুলাতে কয়টা করে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, এটার জন্য একটা নির্দিষ্ট রুলস বা নির্দিষ্ট নিয়ম আছে। এই সম্পর্কে আমরা এখন ডিটেলস জানবো। দেখো ভাইয়া, এটা হবে অরবিট। একটু খেয়াল করো, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের ঘূর্ণনের কাল্পনিক স্তরগুলোকে কক্ষপথ বা অরবিট বলা হয়। ভাইয়া আমরা জানি এটা একটা পরমাণুর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারদিকে ভাইয়া যে কাল্পনিক কক্ষপথ বা অরবিটগুলো থাকে, এই এইগুলাকে কী বলা হয় ভাইয়া, অরবিট বলা হয়। বা কাল্পনিক যে স্তরগুলো থাকে, এই যে এইটা এগুলাকে ভাইয়া কী বলা হয়, অরবিট বা কক্ষপথ বলা হয়। তার মানে নিউক্লিয়াসের চতুর্দিকে কাল্পনিক যে স্তরগুলো থাকে, এগুলাই ভাইয়া অরবিট এবং কক্ষপথ। এখন এই অরবিট এবং কক্ষপথে ভাইয়া কি থাকে, ইলেকট্রন থাকে। এখন ইলেকট্রনগুলো কীভাবে থাকে এই সম্পর্কে আমরা এখন ডিটেলস জানবো। আচ্ছা দেখো, এই সব কক্ষপথ বা অরবিট নিউক্লিয়াস থেকে বাহিরের দিকে বিস্তৃত থাকে। আর এই কক্ষপথ অরবিটগুলো ভাইয়া কী থাকে, নিউক্লিয়াস থেকে বাহির দিকে, দেখো এই নিউক্লিয়াসের বাহির দিকে কী থাকে, বিস্তৃত থাকে। আচ্ছা, একটি নির্দিষ্ট ইলেকট্রনের নির্দিষ্ট অরবিট থাকে। তার মানে ভাইয়া একটা নির্দিষ্ট ইলেকট্রন আসলে একটা নির্দিষ্ট অরবিটেই থাকে, ঠিক আছে। আচ্ছা, স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, একটি অরবিটে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, তাদের বিন্যাসের নিয়মই বা কেমন। আমরা পরবর্তী সময় এগুলো আরও ডিটেলস জানবো। আপাতত কয়েকটি সহজ নিয়ম জেনে নিই। আচ্ছা ভাইয়া চলো শুরু করি। এখন ভাইয়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আমি তোমাদের গণিতের পাশাপাশি বিজ্ঞান বইও প্রত্যেকটা পেজ টু পেজ অনেক সুন্দর করে বেসিক সব বুঝিয়ে দিই। সো ভাই আমার সাথে থাকবা। আর কে কোথা থেকে ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো চলো ভাইয়া নিয়মগুলো শুরু করি। তো তার আগে আমি তোমাদেরকে বেসিক যে জিনিসগুলো বলে নিই। আমরা জানি ভাইয়া, যেমন এটা ভাইয়া ধরো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা ভাইয়া 3। এখন আমি যদি এই লিথিয়ামকে ভাইয়া ইলেকট্রন বিন্যাস করে দেখাই, এটা নিউক্লিয়াস। এই প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে এবং লিথিয়ামে যেহেতু 3টা আরেকটা ইলেকট্রন আছে, সো এটা হবে দ্বিতীয় কক্ষপথে। এটা ভাই ইলেকট্রন বিন্যাসের নিয়ম। এখন ভাইয়া কথা প্রথম কক্ষপথে কেন 2টা থাকে, তারপর দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে, এই সম্পর্কে এখন আমরা জানবো। দেখো এটার জন্য একটি কক্ষপথে ভাইয়া এগুলাকে কি বলা হয়, কক্ষপথ বা শক্তিস্তর বা অরবিটাল বলা হয়, ঠিক আছে। এগুলাকে কক্ষপথ বা শক্তিস্তর বা অরবিটাল বলা হয়, অরবিট বলা হয়। এখন ভাইয়া কথা একটি কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, সেটা এই 2n²। এই সূত্র থেকে আমরা কী করতে পারবো, জানতে পারবো। ভাই কথাগুলো একটু মন দিয়ে বুঝো। একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, এই টার্মটা 2n²। এই সূত্র থেকে জানতে পারবো। এখানে ভাইয়া n মানে অরবিটের সংখ্যা। এখন ভাইয়া একটু চিন্তা করো, আমরা n মানে কি ভাইয়া, অরবিটের সংখ্যা। তাহলে একটু চিন্তা করো, 2n এর মান যদি ভাইয়া 1 হয়, হ্যাঁ n এর মান যদি 1 হয় অর্থাৎ প্রথম শক্তিস্তর, n এর মান যদি ভাইয়া 2 হয় দ্বিতীয় শক্তিস্তর বা দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় অরবিট। দেখো ভাইয়া এগুলোর নাম কিন্তু অরবিটও বলা যায়, কক্ষপথও বলা যায় এবং শক্তিস্তরও বলা যায়। n এর মান যদি 3 হয় অর্থাৎ তৃতীয় শক্তিস্তর, যেমন এটা যদি ভাইয়া নিউক্লিয়াস হয়, এর বাইরে এটা কি ভাইয়া প্রথম শক্তিস্তর বা প্রথম কক্ষপথ। এটা ভাইয়া দ্বিতীয় শক্তিস্তর বা দ্বিতীয় কক্ষপথ। এটা ভাইয়া তৃতীয় শক্তিস্তর বা তৃতীয় কক্ষপথ। এটা ভাইয়া চতুর্থ শক্তিস্তর বা
চতুর্থ কক্ষপথ। তার মানে ভাইয়া এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে ভাইয়া দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, এটা হচ্ছে চতুর্থ কক্ষপথ। তাহলে ভাইয়া আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে, তাহলে ভাইয়া এন এর মান কত হবে? এন এর মান হবে 1। এন মানে হচ্ছে ভাইয়া অরবিটের সংখ্যা। এটা কততম অরবিট ভাইয়া? 1তম অরবিট। আমরা যদি তাহলে এন ইন্টু এন এর মান 1 বসাই, এই সূত্র থেকে কিন্তু বসাই দিচ্ছি ভাই, দেখো 2 তো সূত্রেরই, ইন্টু এন এর মান 1 বসাই, তারপর স্কোয়ার দেই, তাহলে কি আসে 2 ইন্টু 1, ফাইনাল আসে কত? 2। তার মানে ভাইয়া আমরা কি বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের জন্য বা প্রথম কক্ষপথের জন্য। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। সিমিলার ওয়েতে যদি ভাই আমরা বের করি দ্বিতীয় শক্তি স্তরের জন্য, তাহলে ভাই এন এর মান কত হবে? দ্বিতীয় শক্তি স্তরের জন্য এন এর মান হবে কত? দ্বিতীয় শক্তি স্তরের জন্য এন এর মান হবে 2, যেহেতু দ্বিতীয় শক্তি স্তর। সো একটু চিন্তা করো, 2n এর স্কোয়ার, এখানে যদি আমি এন এর মানটা 2 বসাই, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার, সো ফাইনালি কি আসে 2 ইন্টু 4 অ্যান্ড 8। তার মানে ভাই এখান থেকে বুঝতে পারলাম যে দ্বিতীয় শক্তি স্তরে বা দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে দ্বিতীয় এই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা। সিমিলার হতে ভাইয়া যদি আমরা 3 নাম্বার শক্তি স্তরের কথা চিন্তা করি, তাহলে কি আসবে ভাইয়া? আমি জাস্ট দেখাচ্ছি 2n স্কোয়ার। তাহলে ভাই আমরা 3 নাম্বার শক্তি স্তরের জন্য দেখব, তাহলে 2 ইন্টু এন এর মান কত হবে ভাইয়া? 3, তার উপর স্কোয়ার, তাহলে 2 ইন্টু 3 উপর স্কোয়ার করলে কত আসে ভাইয়া? 9, সো 18। তার মানে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? 18টা। সিমিলার হতে চতুর্থ শক্তি স্তরও কি আমরা এইভাবে বের করতে পারবো। তার মানে ভাইয়া একটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা কোন সূত্র দিয়ে বের করতে পারি? 2n স্কোয়ার। এখন একটু দেখো এইখানে তোমার যে প্রথম শক্তি স্তরটা ভাইয়া আমি তোমাদেরকে হচ্ছে আইডেন্টিফাই করে দেখাইলাম যে প্রথম শক্তি স্তর, এই প্রথম শক্তি স্তরকে কে শেল বলা হয়, ঠিক আছে? দ্বিতীয় শক্তি স্তরকে এল শেল, তৃতীয় শক্তি স্তরকে এম শেল এবং চতুর্থ শক্তি স্তরকে এন শেল বলা হয়। এখন আমরা তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শক্তি স্তর সম্পর্কে জানলাম। এখন এগুলো একটা নাম আছে ভাইয়া, প্রথম শক্তি স্তর আমরা কে শেল বলি, দ্বিতীয় শক্তি স্তরকে এল শেল, তৃতীয়কে এম এবং চতুর্থকে এন শেল। আশা করি বুঝতে পারছো। এই যে শক্তি স্তর বা কক্ষপথগুলো এগুলোকে কে, এল, এম, এন বলা হয়। তার মানে ভাইয়া বলো তো, যদি তোমাকে বলে তৃতীয় শক্তি স্তরের নাম কি ভাইয়া? তৃতীয় শক্তি স্তরের নাম হচ্ছে কি ভাইয়া? এম শেল, ঠিক আছে? যদি বলে চতুর্থ শক্তি স্তরের নাম কি, তাহলে ভাইয়া এন শেল। আর যদি বলে প্রথম শক্তি স্তর সেটাকে কে শেল বলা হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে ভাইয়া দেখো এখানে কিন্তু আমি তোমাদেরকে এই পর্যন্ত আগেই দেখাই দিছি যে একটা শক্তি স্তর বা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। এখন দেখো ভাইয়া পূর্ববর্তী কক্ষপথ সম্পূর্ণ পূরণ না করে হওয়া পর্যন্ত নতুন অরবিট বা কক্ষপথে শুরু হতে পারে না। এখন ভাইয়া তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, পূর্ববর্তী কক্ষপথে যতগুলো ইলেকট্রন প্রয়োজন ততগুলো পূরণ না করে নতুন আরেকটা অরবিট করতে পারবে না। সো এটা বোঝার জন্য ভাইয়া তোমাকে একটা এক্সাম্পল দেখতে হবে। তুমি চিন্তা করো যে এটা হচ্ছে হাইড্রোজেন, বা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 হলে আমরা যদি এটাকে দেখি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, এটা হচ্ছে ভাই নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের বাইরে আমি প্রথম শক্তি স্তরটা দিলাম। ভাইয়া তুমি আমাকে বলো তো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে? তুমি বলবা প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। আমরা কিন্তু এই 2n স্কোয়ার এটা সাহায্যে পাই। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা থাকে, তার মানে আমরা প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন দিতে পারবো। কিন্তু ভাইয়া হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাইয়া 1। তাহলে এখানে আমি একটা ইলেকট্রন দিব। এখন চিন্তা করো হিলিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত ভাইয়া? 2। তাহলে এটাকে যদি আমি দেখি, তাহলে দেখো একটা শক্তি স্তর দিলাম। এখন হিলিয়ামে যেহেতু 2 আর আমরা জানি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, সো আমি 2টা ইলেকট্রন দিয়ে দিলাম। কিন্তু এখানে আরও কোনো অরবিটের প্রয়োজন আছে? প্রয়োজন নাই, কারণ 2টা ইলেকট্রন প্রথম শক্তি স্তরে থাকা দরকার, 2টা পূর্ণ হয়ে গেছে। কিন্তু তুমি পার্থক্যটা বুঝতে পারবা লিথিয়ামের ক্ষেত্রে। লিথিয়াম হচ্ছে ভাই 3। লিথিয়ামের যদি 3 হয় তাহলে ভাই দেখো এটি একটু ভাই মন দিয়ে বুঝো। আমি প্রথম শক্তি স্তর নিলাম, আমরা জানি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমি এখানে হিলিয়ামের যেহেতু 3 আমি 2টা ইলেকট্রন দিয়ে দিলাম। এখন দেখো 3, তাহলে আমি 2টা ইলেকট্রন দিছি, আরেকটা ইলেকট্রনের প্রয়োজন। আরেকটা ইলেকট্রনের জন্য কী করতে হবে? আমাকে নতুন আরেকটা অরবিট নিতে হবে এবং এইখানে আরেকটা ইলেকট্রন দিতে হবে। তাহলে দেখো
3টা হয়ে গেছে। কিন্তু ভাই আমি চাইলে কিন্তু এইখানে আরেকটা ইলেকট্রন দিতে পারতাম না। কেন? কারণ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ভাই 2টা ইলেকট্রন ধারণ করতে পারে, এই জন্য আমি 2টা ইলেকট্রন দিছি। যেহেতু আরেকটা বাকি আছে, সো নতুন আরেকটা অরবিট নিয়ে আরেকটা ইলেকট্রন দিছি। এখন এইভাবে করতে করতে শেষ পর্যন্ত তোমার যখন হচ্ছে ভাইয়া 8টা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে ভাইয়া দেখো সর্বোচ্চ কয়টা থাকে? 8টা থাকে। দ্বিতীয় ইলেকট্রনে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকার পরে যদি আরও ইলেকট্রনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে সে নতুন একটা শক্তি স্তর নেবে। দেখো যদি আমরা সোডিয়ামের ক্ষেত্রে বা চিন্তা করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো এটা যদি আমরা দেখি একটু, তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া? এইটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রথম শক্তি স্তরে থাকে 2টা, সর্বোচ্চ 2টা আমি দিয়ে দিলাম। এখন 2টা দিলে আরও কয়টা থাকে? আরও থাকে হচ্ছে ভাইয়া 9টা। সো এখন দেখো আমি দ্বিতীয় শক্তি স্তর নিলাম, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে ভাইয়া? 8টা। সো আমি 8টা দিয়ে দিলাম, 2 4 6 8। এইভাবে কিন্তু ভাই তোমাদেরকে গোল করে দিতে হবে, ঠিক আছে? এইভাবে গোল করে দিতে হবে, ক্লিয়ার? আচ্ছা দেখো 8টা, তাহলে ভাইয়া অর কয়টা হলো? 10টা হলো। এখন ওইখানে তো আছে 11টা, আমাদের আরেকটা ইলেকট্রন বসানোর প্রয়োজন। আমি কিন্তু চাইলে ভাই এখানে বসাইতে পারবো? আমি ভাইয়া বসাইতে পারবো না। কেন পারবো না? কারণ ভাইয়া দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা ইলেকট্রনই থাকতে পারে, এর বাইরে থাকতে পারে না। সো আমাকে আরেকটা ইলেকট্রন বসানোর জন্য আমাকে আরেকটা কক্ষপথের প্রয়োজন হবে। সো এইখানে আমি আরেকটা বসাইতে পারবো। আশা করি বুঝতে পারছো। এখন দেখো উল্লেখযোগ্য এসব কক্ষপথ বা শক্তি স্তর বলা হয় কারণ প্রতিটি কক্ষপথে থাকা ইলেকট্রনের জন্য একটি নির্দিষ্ট শক্তি রয়েছে। পরমাণু ইলেকট্রন বিন্যাস পরিষ্কারভাবে বোঝার জন্য নিচের উদাহরণ দুটি লক্ষ্য করতে পারো। তার ভাই দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখাই দিছি যে কীভাবে করে। এখানে লিথিয়ামটা দেখানো হয়েছে, লিথিয়ামটা তোমাকে দেখানো হয়েছে। দেখো যে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা, আরেকটা প্রয়োজন, এই জন্য আরেকটা শক্তি স্তর নেওয়া হয়েছে। কার্বনের ক্ষেত্রেও দেখো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা থাকতে পারে, 2টা দেওয়ার পরে কার্বনের যেহেতু 6 ভাইয়া, তো 2টা দেওয়ার পর আর 4টা থাকে, 4টা তারপরে শক্তি স্তরে দিছে, ঠিক আছে? খুব সহজে সোডিয়ামের ইলেকট্রনগুলো 3টি কক্ষপথ থাকবে। তার মানে ভাই এই সোডিয়ামের তোমাকে দেখানো হয়েছে। সোডিয়ামের ইলেকট্রনের জন্য কয়টা কক্ষপথের প্রয়োজন ভাইয়া? 3টা। এই যে 1 নম্বর কক্ষপথ, 2 নাম্বার, 3 নাম্বার। তারপর হচ্ছে হাইড্রোজেনের জন্য একটা প্রয়োজন, হিলিয়ামের জন্য একটা প্রয়োজন এবং লিথিয়ামের জন্য 2টা প্রয়োজন। কার্বনের জন্য কয়টা প্রয়োজন ভাইয়া? কার্বনের জন্য 2টা প্রয়োজন। তার মানে ভাইয়া এগুলো পারার জন্য তোমাকে হচ্ছে পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ করতে হবে। তারপর থেকে কী করতে বলছে? আচ্ছা সোডিয়ামের ইলেকট্রনগুলো 3টি কক্ষপথে থাকবে এবং এর ইলেকট্রন বিন্যাস কক্ষপথের পর্যায়ক্রমে এভাবে প্রকাশ পাবে 2 8 1। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয়তে 8টি এবং তৃতীয়তে 1টি, ঠিক আছে ভাই? এটা কিন্তু তোমাকে ডিটেলস দেখানো হয়েছে। তো চলো আমরা হচ্ছে নেক্সট পেজে যাই, দেখি 35 পর 36। দেখো আরও কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক সংখ্যা এবং প্রতীক নিচের ছকে বাম পাশে দেখানো হয়েছে। উদাহরণগুলো দেখে ছকের ডান পাশে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস কেমন হবে সেটি লেখো। তার মানে ইলেকট্রন বিন্যাসগুলো কেমন হবে লেখো। তো ভাইয়া চলো আমরা একটা একটাকে শুরু করি। দেখো হিলিয়ামের হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত ভাইয়া? 2। প্রতীক হচ্ছে এইচ, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2। তাহলে ভাই এখান থেকে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো না। সো আমরা হিলিয়ামের জন্য করি। হিলিয়ামের জন্য তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। তাহলে আমরা কি করব? প্রথমে হচ্ছে এটা কি নিউক্লিয়াস, এর বাইরে সরি দেখা যাচ্ছে না, নিউক্লিয়াস এর বাইরে কি থাকবে? কক্ষপথ থাকবে। যেহেতু হিলিয়ামের কত? 2, তাহলে আমরা কয়টা ইলেকট্রন দেবো এখানে? 2টা। এই যে 2টা, এই 2টা। তাহলে ভাই আমরা কিন্তু জানি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা থাকে। সো 2টা সে পূর্ণ করে পড়ছে। তো হিলিয়ামের জন্য ওর হচ্ছে 2, সো আমি 2টা এখানে লিখে দিই। তারপর কি আছে ভাইয়া? নাইট্রোজেন। তাহলে ভাইয়া নাইট্রোজেনের জন্য কত আছে দেখো। আচ্ছা হিলিয়াম, তারপর হচ্ছে নাইট্রোজেন। সো নাইট্রোজেনের জন্য ওরা কিন্তু ভাই ইলেকট্রন বিন্যাস করেই দিছে। সো নাইট্রোজেনের জন্য নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? আমি একটু ডিটেলস করে দিই, 7। সো এটাকে ইলেকট্রন বিন্যাস করলে আসবে হচ্ছে 2 5। এই 2 5 ভাই কীভাবে আসলো? দেখো ইলেকট্রন বিন্যাসের নিয়ম কি? প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা থাকে, এই জন্য আমি 2 দিছি। তারপরে শক্তি স্তরে তো 8টা থাকতে পারে, কিন্তু ওর তো আর 8টা নেই। সো এখানে 5টা হবে, ঠিক আছে? তো আমি যদি এটাকে দেখাই তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা এবং দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকবে ভাইয়া? 5টা থাকবে। এই যে 2, এই যে 4, এই যে 5। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে অক্সিজেনের জন্য। তাহলে ভাইয়া দেখো অক্সিজেনের জন্য কত হবে? অক্সিজেনের জন্য সো অক্সিজেনের কত ভাইয়া? তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এই যে পারমাণবিক সংখ্যাটা নিচে ছোট্ট করে লেখা হয়। তো এর ইলেকট্রন বিন্যাস কী হবে ভাইয়া? 2। আমরা জানি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা থাকে, এই জন্য 2 লিখছি। এখন দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা থাকে, বাট 2টা যাওয়ার পরে ওর থাকে না, 6টা না। 8 থেকে ভাই আমি তো 2টা নিয়েই ফেলছি, তাহলে আর 6টা থাকবে না, তাহলে 2 6। তাহলে এখানে কি লিখবো? 6 লিখবো। তাহলে ভাই এটা যদি আমরা দেখাই তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, সর্বোচ্চ 2টা থাকে, 2টা দিয়ে দিলাম।
এবং দ্বিতীয় শক্তি স্তর এভাবে গোল করে তোমরা ভরাট করে দিবা, ঠিক আছে। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা থাকে? 6টা। তো এখানে 2টা, এইখানে 2টা দিলাম, এখানে দেখো এটা একটু দেখতে সুন্দর দেখা যাচ্ছে এই জন্য আমি এভাবে দিচ্ছি, ঠিক আছে। আর 2টি এখানে দিতাম। আচ্ছা, তারপর কি আছে? ক্লোরিন। ক্লোরিনে কত হয়? 17। একটু বুঝো, এরপরে কিন্তু তোমরা পার্থক্যটা বুঝতে পারবা যে আসলে কার কয়টা কক্ষপথ লাগতেছে। সো ক্লোরিন এটার হচ্ছে কত? ক্লোরিনের জন্য ক্লোরিনের কত ভাইয়া? ক্লোরিনের হচ্ছে 17। সো আর ইলেকট্রন বিন্যাস কেমন হবে ভাইয়া? প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা থাকে, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা থাকতে পারে, দিলাম। তারপর শক্তি স্তরে 7টা থাকবে। দেখো এখন দেখো, প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা দিছি, ওর তো 17টা, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কটা থাকে? 8টা দিছি, তাহলে 10টা হলো, আর থাকে কটা? 7টা। সো তৃতীয় শক্তি স্তরে কটা যাবে? 7টা যাবে। আমরা কিন্তু ভাইয়া যাই না, সে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে? তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা যদি আমরা দেখাই, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস তো থাকবেই। তারপর প্রথম শক্তি স্তর সর্বোচ্চ কয়টা ভাইয়া? 2টা ইলেকট্রন দিয়ে দিলাম। তারপরে ভাইয়া দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা, আমি 8টা দিয়ে দিলাম। 2 4 6 8। এবং তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা থাকে ভাইয়া? 7টা থাকে। সো এখানে 18টা থাকে, কিন্তু আমাদের প্রয়োজন আছে তো 7টা, 7টা দিয়ে দেবো। 2 4 6 7। ওকে, এরপরে ভাইয়া হাইড্রোজেন তো ভাইয়া তোমাকে এর আগেই দেখানো হয়েছে। তারপর দেখাচ্ছি হাইড্রোজেন, এর হচ্ছে 1। তাহলে এটা যদি আমরা দেখাই তাহলে কীভাবে আসবে? ওর তো একটাই। সো এখানে নিউক্লিয়াস, তারপরে শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকবে। তারপর হচ্ছে ভাইয়া বোরন। তাহলে বোরনের কত ভাইয়া? বোরনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাইয়া 5। সো এটাকে করলে আসে কত? 2 3। তো ভাইয়া এইখানে তাহলে আমাদের এটা নিউক্লিয়াস, তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টা থাকতে পারে, বাট আছে কয়টা? 3টা। আমরা এখানে 3টা দিয়ে দিব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন ভাইয়া তোমাকে যে জিনিসটা সালফার আর আর্গনটা করলে তুমি ক্লিয়ারলি বুঝবা। দেখো সালফারের জন্য, সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত ভাইয়া? সালফারে হচ্ছে 16। সো এটাকে করলে কত আসে? 2 8। দেখো 10টা হয়ে গেছে, আর কটা লাগে? 6টা। দেখো ভাই এখানে 2 8 কেন দিচ্ছি ভাই? একটু ভালো করে বুঝো। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা থাকতে পারে, এই জন্য আমি 8টা দিছি, ঠিক আছে। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা থাকতে পারে, এই জন্য 2, তারপরে 8, আর বাকি কয়টা? সালফারে তো 16, 2 8 মানে 10, আর থাকে 6টা, এই জন্য তৃতীয় শক্তি স্তরে 6টা চলে যাবে। সো এটা যদি দেখি, এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরে 2টা, তারপর হচ্ছে ভাই দ্বিতীয় শক্তি স্তরে 8টা। এগুলো সুন্দর করে গোল করে ভরাট করে দিবা, আর বাকি থাকে 6টা। সো তৃতীয় শক্তি স্তরে কয়টা যাবে? 6টা যাবে। 2 4 6। এখন ভাইয়া আর্গনের জন্য দেখবো। দেখো ভাইয়া আর্গন হচ্ছে 18। সো 18 করলে কত আসে? 2 8 10টা হয়ে গেছে, আর লাগে 8টা। আর্গন 18 না, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয়তে 8টা, তারপরে 8টা থেকে 8টা। এখন দেখো এটাকে যদি আমরা দেখাই, তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা, সরি, প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা? 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা? 8টা। তাহলে সো আমরা 8টাই দিয়ে দেবো। 2, এগুলো একটু গোল করে ভরাট করে দিবা তোমরা। 4 6 8। আশা করি বুঝতে পারছো, সবগুলো কিন্তু সমাধান করে তোমাকে দেখানো হইলো, ঠিক আছে। এখন দেখো মৌলের ইলেকট্রন বিন্যাস ও তাদের ধর্ম, এইটা ইম্পর্টেন্ট টপিক, ভালো করে বুঝতে হবে। তোমরা ইতিমধ্যে মৌলের পারমাণবিক সংখ্যা, আচ্ছা আরেকটা জিনিস একটু তোমাকে দেখাই। দেখো হিলিয়ামের জন্য আমাদের কিন্তু একটা শক্তি স্তর প্রয়োজন হয়েছে। আবার দেখো নাইট্রোজেনের জন্য আমাদের 2টা শক্তি স্তরের প্রয়োজন হয়েছে। তারপরে হাইড্রোজেনের জন্য একটা শক্তি স্তরের প্রয়োজন হয়েছে। অক্সিজেনের জন্য আমাদের 2টা শক্তি স্তরের প্রয়োজন হয়েছে। ক্লোরিনের জন্য 1 2 3টা শক্তি স্তরের প্রয়োজন হয়েছে। তারপর বোরনের জন্য আমাদের 2টা শক্তি স্তরের প্রয়োজন হয়েছে। তারপর সালফারের জন্য 1 2 3, এবং সিমিলারিতে আর্গনের জন্য 1 2 3, 3টা শক্তি স্তরের প্রয়োজন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তোমরা ইতিমধ্যে মৌলের পারমাণবিক সংখ্যা, প্রতীক এবং ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা পেয়ে গেছো। মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণু ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। এখন ভাইয়া তোমাকে এইখানে বুঝতে হবে, একটা মৌলিক পদার্থ অর্থাৎ একটা পরমাণুর ধর্ম বেসিক্যালি তার ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে। কীভাবে ডিপেন্ড করে সেটা আসতেছি। দেখো ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে পরমাণুগুলো সক্রিয়, নিষ্ক্রিয়, ধাতব, অধাতব, পরিবাহী, অপরিবাহী এবং ভিন্ন ভিন্ন ধর্মের হয়ে থাকে। তার মানে ভাইয়া একটু চিন্তা করতে হবে, ইলেকট্রন বিন্যাসের ধারণা অনুযায়ী হচ্ছে ইলেকট্রন বিন্যাসের করার পরে বেসিক্যালি বুঝতে পারি যে মৌলটা কেমন, কি কোনো মৌল সক্রিয়, নিষ্ক্রিয়, ধাতব, অধাতব। দেখো ভাইয়া তারপর একটু উদাহরণ তোমাকে বলে দেই। ইলেকট্রন বিন্যাস করার পরে তোমার সর্বশেষ শক্তি স্তরে যদি ভাইয়া
একটা দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে, ভালো করে বুঝো, তাহলে ওইগুলো হচ্ছে ধাতব পরমাণু। কি পরমাণু? ধাতব পরমাণু। তাহলে ভাইয়া আমরা একটু দেখি, তো এখানে আমরা হচ্ছে সোডিয়াম এটা দেখাইছিলাম। দেখো ভাইয়া, সোডিয়ামের যখন ইলেকট্রন বিন্যাস করার পরে শেষ শক্তি স্তরে ভাইয়া কয়টা ইলেকট্রন ছিল? একটা ইলেকট্রন ছিল না? একটা ইলেকট্রন থাকা মানে কি ভাইয়া? এটা একটা ধাতু, অর্থাৎ ধাতব পরমাণু। সিমিলার হয়তো ভাইয়া, যদি ইলেকট্রন বিন্যাস করার পর তুমি দেখো সর্বশেষ শক্তি স্তরে 5টা 6টা অথবা 7টা ইলেকট্রন থাকে, ভাই কথাগুলো মন দিয়ে শুনো। ইলেকট্রন বিন্যাস করার পরে যদি তুমি দেখো সর্বশেষ শক্তি স্তরে 5টা 6টা অথবা 7টা ইলেকট্রন থাকে, তারা হচ্ছে অধাতু। যেমন ভাইয়া এখানে একটা দেখানো হয়েছে, দেখো ক্লোরিনের ক্ষেত্রে ভাইয়া একটু চিন্তা করো, সর্বশেষ শক্তি স্তরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ছিল ভাইয়া? 7টা ইলেকট্রন ছিল। তার মানে এটা হচ্ছে অধাতু পরমাণু বা অধাতু। বুঝতে পারছো? আরেকবার বলতেছি, ইলেকট্রন বিন্যাস শেষ করার পর তুমি যদি দেখো সর্বশেষ শক্তি স্তরে 1টা অথবা 2টা অথবা 3টা থাকে, তাহলে তুমি বুঝবা ওইটা ধাতব পরমাণু। আর যদি 4টা ইলেকট্রন থাকে, তাহলে হচ্ছে ভাইয়া কি বলে এটা রে, উপধাতু। 4টা যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি ভাইয়া? উপধাতু। যেমন ভাইয়া এই তোমাদের বইতে কার্বনের কথা বলা হয়েছে, এই যে কার্বনে দেখো সর্বশেষ শক্তি স্তরে 1টা 2টা 3টা 4টা আছে, তার মানে এটা হচ্ছে কি ভাইয়া? উপধাতু। অ্যান্ড ফাইনালি যদি ইলেকট্রন বিন্যাস করার পর তুমি দেখো সর্বশেষ কক্ষপথে ভাইয়া 8টা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে, তাহলে সেটা হচ্ছে ভাই নিষ্ক্রিয় গ্যাস। যেমন ভাইয়া আর্গনের ক্ষেত্রে খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে না? তার মানে এটা হচ্ছে কি ভাই? নিষ্ক্রিয় গ্যাস। আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। আর এইখানে আরেকটা কথা মনে রাখতে হবে তোমাকে, একটা ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকা প্রয়োজন ঠিক ততটাই থাকলে ওইটাই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে ভাইয়া বুঝতে পারছো তো? আর তুমি যদি দেখো সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, তাহলে তুমি কি বুঝতে পারো ভাইয়া? সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আর্গন একটা কি ভাইয়া? নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, এরপরে দেখি কি বলছে। তাহলে ভাই আমরা কিন্তু তোমাকে এখানে কনসেপ্টে ক্লিয়ার করে দিলাম, যদি সর্বশেষ কক্ষপথে 5টা 6টা অথবা 7টা থাকে, তাহলে তুমি বুঝবা সেটা হচ্ছে কি? অধাতু অথবা অধাতব পরমাণু। আর যদি 1টা 2টা অথবা 3টা থাকে, সেটা হচ্ছে কি? তোমার হচ্ছে ধাতু। বুঝতে পারছো তো? আর 8টা থাকলে সেটা হচ্ছে কি ভাইয়া? নিষ্ক্রিয় গ্যাস। আশা করি ক্লিয়ার। আচ্ছা, উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, যদি সর্বশেষ কক্ষপথের ধারণ ক্ষমতা সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন থাকে, তাহলে কক্ষপথটি সম্পূর্ণভাবে পূর্ণ বলা হয়। এই ধরনের পরমাণুকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তার মানে আমরা এটা তোমাকে বলছি যে সর্বশেষ কক্ষপথে যতটা ইলেকট্রন থাকা প্রয়োজন ঠিক ততটাই যদি থাকে, তাহলে সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আর তুমি এভাবে বের করতে পারো, যদি 8টা থাকে সেটা হচ্ছে কি ভাই? নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, এই দুটি ইলেকট্রনের প্রথম কক্ষপথে অবস্থান করে। প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তাই হিলিয়ামের পরমাণু নিষ্ক্রিয় গ্যাস। ভাইয়া আরেকটু কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করে দিই। হিলিয়ামের হচ্ছে ভাইয়া আরেকবার দেখো একটু মনোযোগ দিয়ে, 2। সো এটাকে করলে আমরা হচ্ছে কি করে, প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে ভাইয়া? তুমি বলবা প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। তাহলে ভাইয়া হিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, আমি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন সে পূর্ণ করে ফেলছে না? যদি এরকম হয় যে একটা শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকা প্রয়োজন ঠিক ততগুলাই যদি থাকে বা পূর্ণ করে ফেলে, তাহলে সেটাও কি ভাইয়া? নিষ্ক্রিয় গ্যাস। ভাইয়া আর একটু বোঝো যে হিলিয়ামের হচ্ছে 2টা ইলেকট্রন, কিন্তু আমরা দেখতেছি ভাইয়া যে ইলেকট্রন বিন্যাস করার সময় প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা থাকতে পারে। তাহলে দেখো হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রনই আছে, আর কিন্তু আর কোনো ইলেকট্রন নাই, ওর 2টাই। যেহেতু ওর 2টাই এবং কি প্রথম শক্তি স্তর সে পূর্ণ করে ফেলছে, তার মানে এটা হচ্ছে ভাই কি? নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে? যদি প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনগুলো পূর্ণ করে ফেলে, ঠিক আছে, তারপর আর কোনো ইলেকট্রন না থাকে, তাহলে সেটা হচ্ছে কি ভাই? নিষ্ক্রিয় গ্যাস। আশা করি ভাই বুঝাইতে পারছি। সিমিলারিতে নিওনেটটা দেখবো আমরা। দেখো ভাই, নিওনেটটা দেখলি আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। নিওনের হচ্ছে ভাইয়া কত? 10। ভাইয়া এইটা একটু মন দিয়ে বুঝবা, ঠিক আছে? নিওনের হচ্ছে 10। তাহলে ভাইয়া নিওনেরটা যদি দেখি, প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা থাকে, এবং ভাইয়া দ্বিতীয় শক্তি স্তরে ভাইয়া কয়টা থাকে? 8টা থাকে। ভালো করে বুঝো। তাহলে দেখো আমি দ্বিতীয় শক্তি স্তর দিলাম, এবং কি এই 8টা দ্বারা কি হয়ে গেল? পরিপূর্ণ হয়ে গেল। হ্যাঁ, 8টা ইলেকট্রন দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। হ্যাঁ, দ্বিতীয় শক্তি স্তর সর্বোচ্চ 8টা থাকতে হবে, ফাইন। এখানে 8টা দ্বারা পূর্ণ হয়ে গেছে, তার মানে ভাইয়া কি? এটাও নিষ্ক্রিয় গ্যাস। কারণ দ্বিতীয় শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকার প্রয়োজন ছিল ঠিক ততগুলাই আছে, এই জন্য এটাকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আশা করি বুঝতে পারছো, এই গ্যাসটি নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এখন ভাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। নেক্সট ভিডিওতে আমরা আয়ন সৃষ্টি নিয়ে ডিটেলস কথা বলবো। সো ভাইয়া তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। কে কোথা থেকে দেখতেছো অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট তো করবাই।
আসলে কমেন্ট করলে বা হচ্ছে সাবস্ক্রাইব করলে ভিডিও করার উৎসাহ পাওয়া যায়। সো তোমাদের হচ্ছে যে যাত্রাটা শুরু করছি ম্যাথ এবং বিজ্ঞান, আমি প্রত্যেকটা পেজ অনেক ডিপলি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো যারা এতক্ষণ সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।